রাতের আঁধার কেটে ভোরের মিষ্টি স্নিগ্ধ আলো ফুটেছে। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসছে মৃদু বাতাস। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে ৫টা ৫৫-তে। মিনিট পাঁচেকের মাঝেই পাশের অ্যালার্ম ক্লক বেজে উঠল। ৬টায় সেট করা ছিল হয়তো। বাঁ হাতে ঘড়িটা বন্ধ করে দিল অরু। তার চোখ ফুলে কলাগাছ। সারা রাত ঘুমাতে পারিনি। তন্ময় নেশায় বুঁদ হয়ে যেসব কাণ্ড কারখানা করেছে সেগুলো হজম করতে রাত পেরিয়ে গেল। এখনও দাউ দাউ করে জ্বলছে ভেতরটা। হৃদয় এখনও দুরু দুরু কাঁপছে। ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কের মধ্যে। ঠিক কী ভাববে বা করবে বুঝতে পারছে না। রুবি ঘুমের নামে বেহুশ হয়ে গিয়েছে। হুটহাট পা তুলে দিচ্ছে অরুর শরীরের উপর। না হলে সে নিজেই উঠে আসছে। তাদের পরিবারের প্রত্যেকজনই বলে অরু আর রুবির ঘুমের ধরন এক বিশ্রী ধরন। হুঁশজ্ঞান থাকে না ঘুমিয়ে পড়লে। বিছানার এক প্রান্তে ঘুমালে ওঠে অন্য প্রান্ত থেকে। ঘুম খারাপ তাদের দুজনের, এবং তা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করছে অরু। উঠে বসল। রুবিকে সরিয়ে হেলে দুলে উঠে দাঁড়ালো। এক্ষুনি রুমে যেতে হবে। তন্ময়কে তুলে তার রুমে পাঠাতে হবে। যদি বাড়ির কেউ দেখে ফেলে কেমন হবে? ভীষণ খারাপ দেখাবে। বেরিয়ে পড়ল নিজের রুমের উদ্দেশ্যে। মাঝপথে জবেদা বেগমকে পেয়ে বসেছে। সে এসেছে পশ্চিম দিক থেকে। সেদিকে তো অরুর রুম। তার মানে অরু মুখটা কাচুমাচু করে ফেলেছে। জবেদা বেগমের চেহারায় দুশ্চিন্তার ছাপ। তিনি ধীরস্বরে শুধালেন, তন্ময় মদ খেয়ে বাড়ি ফিরেছে? অরু মাথা নাড়ল। পরপর মাথা দোলালো। চিন্তা ভাবনা করে একটা বানোয়াট মিথ্যা বলল, আমি জানি না। রাতে আমাকে এসে বললেন তার রুমে অনেক ইঁদুর। ঘুমাতে অসুবিধা হচ্ছে। আমাকে অন্য রুমে ঘুমাতে যেতে। তো আমি রুবিয়াপুর রুমে চলে গিয়েছিলাম। জবেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার চিন্তিত মুখশ্রী দেখে অরু প্রশ্ন করল, কি হয়েছে বড় মা? তোর চাচ্চুর কাছে বিচার এসেছে। এভাবে মদ খেয়ে রাত বিরাতে হই হট্টগোল করে এসেছে। বিচার তো আসবেই, তবে এমনটা তো এই প্রথম। ছেলেটা আমার এসব আগে কখনো করেনি। তোর চাচ্চু ভীষণ রেগে আছে। অরু মাথা নত করে রাখল। জবেদা বেগম যাবার পূর্বে বলে গেলেন, লেবু দিয়ে শরবত করে আনি। তুই তন্ময়কে একটু তুলে দে তো। আচ্ছা। অরু রুমের দিকে অগ্রসর হলো। দরজা ভিজিয়ে রাখা। প্রথমে মাথা ঢুকালো। তন্ময় ঘুমিয়ে আছে। আলগোছের দরজা সম্পূর্ণ খুলে ঢুকল। তার পরিপাটি রুমের যাতা অবস্থা। মেঝেতে পড়ে থাকা তন্ময়ের শার্ট তুলে নিল। তারপর বিছানায় নজর দিল। পরপর নজর ঘোরালো। উদম শরীরে শোয়া। এই লোক শার্ট খুলেছে কেন? ভাগ্যিস প্যান্ট খুলেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানার সামনে দাঁড়ালো। না চাইতেও চোখ জোড়া চলে যাচ্ছে তন্ময়ের উদম দেহখানার দিকে। ওঠানামা করা প্রশস্ত বুক, পেশিবহুল হাত, স্লিম পেট ডুবে আছে। আকর্ষণীয় ফিগার। অরু অবশ্য আগেও দেখেছে উদম শৈলের তন্ময়কে। তবেই প্রথম কাছ থেকে সময় নিয়ে পর্যবেক্ষণ করতে পারছে। গম্ভীর মুখশ্রী এখন মায়ার রাজ্যে পরিণত হয়েছে। ভুরু দুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে, যেন ঘুমের ঘোরে ভালো কিছু দেখছে না। নাকের ডগা এখনও লাল। গতরাতে যাবার পূর্বে অরু কামড়ে দিয়েছিল। ঠোঁটের দিকে নজর যেতেই ঘুরে গেল। গলাটা শুকিয়ে কাট কাট। দৃশ্যটি চোখে ভাসতেই বুকটা দুরু দুরু করে কাঁপতে লাগল। তন্ময়কে উঠানো তার পক্ষে সম্ভব নয়। আপাতত চোখে চোখ রেখে সামনে দাঁড়ানোর মতো হিম্মত নেই। সামনে একদম যেতে পারবে না। অরু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সাবিহার রুমের দিকে ছুটল। সাবিহা ঘুম থেকে উঠেছে। গোসল নিয়ে মাত্রই বেরিয়েছে। অরুকে দেখে প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না, ওয়াশরুমে যাই। যা। যেতে নিয়ে অরু ফিরে দাঁড়ালো। সংকোচ বোধ করছে। সেটা লক্ষ্য করে সাবিহা বলল, কিছু বলবি? বল।
মাতাল কেউ যদি কিছু বলে সেটা কি সত্যি মেনে নেওয়া যায়? মানে সেটায় কতটুকু সত্যতা থাকতে পারে? সাধারণত ওদের প্রত্যেকটা শব্দই সত্য হয়। মাতাল হয়ে তারা শুধু মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলোই বলে, যা সে কখনোই বলতে চায় না। ধ্যান জ্ঞান থাকে না তো, যা মনে আসে বলে দেয়। মানুষ মাতাল হলে একটা সাদা কাগজের ন্যায় রূপান্তরিত হয়ে যায়, তবে সবার ক্ষেত্রে নয়। অনেকে মাতাল হলে নিশ্চুপ প্রকৃতির হয়, কেউ বা আবার উদম পাগল হয়ে পড়ে। যে যেমনটা বাস্তবে হতে পারে না, মাতাল হলে তারা সেটাই হয়। বোঝা গেল? হুম। ওরও ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে বিছানার কোণে বসে রইল। দীপ্ত ছুটে এসেছে, চোখে মুখে অবিশ্বাসের ছাপ। দ্রুততম গতিতে শ্বাস প্রশ্বাস নিতে নিয়ে বলল, তোমরা কিছু জানো? কি হয়েছে? কি হয়নি বলো। সেটাই বল যেটা হয়নি। সাবিহা আপু, মজা না কিন্তু, ইম্পর্ট্যান্ট বিষয় বলতে যাচ্ছি। শুনছি আমার বাপ। বল। তন্ময় ভাইয়া কাল মদ খেয়ে বাড়ি এসেছিল। সাবিহার হাতের চিরুনি পড়ে গেল। হতবম্ব হয়ে গেল কিছুক্ষণের জন্য। নিজেকে সামনে চিরুনি তুলে আর চোখে অরুর দিকে তাকালো। অরু চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নাড়ালো সাবিহা। কি যে শুরু করেছে এই দুজন আল্লাহই জানে। যেসব কখনো হয়নি এখন সেগুলোই হচ্ছে। সাবিহা কি এই বিষয়ে অরুর সঙ্গে কথা বলবে, ভালো দেখাবে, নাকি দুজনের মধ্যে ঢোকা শ্রেয় হবে? পুনরায় চুল আঁচড়াতে মনোযোগী হলো সাবিহা। দীপ্ত হতবম্ব হয়ে গেল। এত বড় একটা সংবাদ জানালো, তাতে কারোরই কোনো মাথা ব্যথা নেই। আশ্চর্য। দীপ্ত সন্দেহে সুরে বলল, তোমরা কি ইতিমধ্যেই জেনে গেছো? সাবিহা ভাবলেশীন ভঙ্গিতে বলল, জেনে গেছি। তুই যা, ভাগ, ডিস্টার্ব করিস না। আহ, ডিস্টার্ব করিস না তো, আমার হাতে অত সময় নেই। দীপ্ত যেভাবে এসেছে সেভাবেই চলে গেল। এবার সাবিহা অরুর দিকে ঘুরল। ভালোভাবে মেয়েটিকে পর্যবেক্ষণ করে বলল, ঠিক আছিস তুই? ছিলাম না, তবে এখন দিব্যি আছি। বলেই অরু উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে উঠে দাঁড়ালো। জানালার সামনে পৌঁছে দূর প্রান্তে আকাশপানে মাথা উঁচু করে দাঁড়ানো গাছটির দিকে নজর দিল। গাছের উপর দুটো পাখি, কপত কপতি হয়তো। এক পাখি আরেক পাখির পিছু পিছু ঘুরছে। অরুর মন বলল, পিছু ঘুরতে থাকা পাখিটি সে, আর সামনে অগ্রসর হতে থাকা পাখিটি তন্ময়। ঠিক এমনটাই হয়ে এসেছিল এতদিন। সে তন্ময়ের পিছু ঘুরত, তন্ময় তাকে অ্যাভয়েড করত। তবে এখন আর এমনটা হবে না। এখন অরু তন্ময়কে জেনেছে, বুঝেছে কিছুটা। এখনও তন্ময়ের ধীরস্বরে বলা কথাগুলো কানে বাজছে। অরুর এই বোকার মতো হাসার কারণ জানা নেই সাবিহার, তবে সে নিজেও মুচকি হাসল। প্রাণবন্ত অরু তার পছন্দের। এভাবেই থাকুক মেয়েটা, দেখলেও পরাণ জুড়িয়ে যায়, মন ভালো থাকে। ব্রেকফাস্ট টেবিলে সর্বপ্রথম আজ ফুরফুরে মেজাজে অরু বসেছে। দিব্যি নিজের পছন্দের ব্রেড নিয়ে তাতে ধীরে সুস্থে চকলেট ক্রিম মাখছে। সময় নিয়ে সকলে এসে নিজেদের সিটে বসেছে। তন্ময়কে দেখা গেল সবার শেষে। কপাল চেপে এসেছে ডাইনিংয়ে। ছেলেকে দেখে মোস্তফা সাহেব শব্দ করে কাঁটা চামচ ফেললেন প্লেটে, যেন তন্ময়ের মনোযোগ তার দিকে চাচ্ছেন। তবে সেটা পেলেন না। ওহি সাহেব বললেন, ভাই থাক না, বাদ দিন, খেতে বসে আশকারা দিস না। আজ প্রথম করেছে, লাইফে মাথায় চড়ে আরও করবে। তন্ময় যেন শুনেও শুনল না, চুপচাপ বসে পড়ল খেতে। জবেদা বেগম দুই একবার ছেলের কপালে হাত ছুঁয়ে গেলেন। অরুকে আগের মতো চঞ্চল স্বভাবের দেখে বাড়ির সবাই বিমোহিত, খুশিতে আটখানা হয়ে পড়েছেন। মোস্তফা সাহেব বেরোনোর পূর্বে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছেন। ওহি সাহেব 500 টাকা হাতে দিয়ে বলেছেন ঘুরে আসতে। আনোয়ার সাহেব মেয়েকে জিজ্ঞেস করে গিয়েছেন ফিরবার সময় কি আনবে। ওরও হালিম, ফুচকা, চটপটি, স্যুপ আনতে বলেছে।
ড্রয়িং রুমে যখন ওরও সোফায় বসেছিল, তার দুই পাশে ছিল দীপ্ত এবং রুবি, অপর পাশে কলি বসা। তন্ময় অফিস ব্যাগ নিয়ে এসেছে। তাদের সামনে দিয়ে যখন যেতে নেবে, ওরও উচ্চস্বরে বলল, হানিফ ভাইয়া দেখতে ভালোই, তাই না? স্মার্ট আছে হালকা পাতলা। তন্ময়কে থেমে যেতে দেখা গেল। গম্ভীর মুখশ্রী আরও গম্ভীর হয়ে উঠল। ফিরে কিছু একটা বলতে নিয়েও বলল না। অরুকে চোখ রাঙিয়ে বেরিয়ে গেল। সে যেতেই অরু হো হো করে হাসছে। রুবি চোখ মুখ কুঁচকে বলল, ওই ছেলেটাকে ভালো দেখায়? তোর চোখে কি ছানি পড়েছে? আবার স্মার্ট? ছি, আসলেই ছি। বলেই ওরও গুনগুন শব্দ করে চলে গেল। শুক্রবার দিন কলি চলে যাবে। আজ বুধবার। জয়া বেগম এখন থেকেই কেনাকাটা করছেন কলির সঙ্গে পাঠানোর জন্য। বাড়ির বাচ্চাদের জন্য, মা বাবার জন্য সামান্য কেনাকাটা পাঠাবেন এই যা। এখন কলিকে দিয়ে আসবে কে? এটা নিয়ে বড় সমস্যা। চিন্তিত তাকে কলি নরম সুরে বলল, তন্ময় ভাইয়ের সময় নেই। জয়া বেগম মৃদু হাসলেন। বললেন, না, ও বিজনেস ট্যুরে যাবে। চিন্তা করিস না, ড্রাইভার আছে। নয়তো আকাশ ফ্রি থাকলে সেও যেতে পারে। দেখা যাক। কলি বিরক্ত হলো। তন্ময় একদিন সময় করে যেতে পারবে না? হবু বউ সে তার। আজ বাদে কয়েকদিন পর দুজন এক হবে। এতটুকু করার জন্য এগিয়ে আসার কথা নিজে থেকেই। উল্টো তার বলতে হচ্ছে। বলেও তো কোনো লাভ দেখছে না। কলি বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথা বলবে। তার এই অরুকে একদমই ভালো লাগে না। নির্লজ্জের মতো কেমন কেমন করে। সাবিহার সঙ্গে হঠাৎ পুরনো বন্ধুদের দেখা হয়ে গেল। হঠাৎ সাক্ষাৎকারে খুশিতে আটখানা তারা। সামনের কফি শপে একসঙ্গে ঢুকল। আশ্চর্যজনকভাবে অয়ন ভার্সিটির ড্রেসে বন্ধুদের সঙ্গে সেখানটায় আড্ডা দিচ্ছে। পৃথিবী কি এতটাই ছোট? সাবিহার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অয়ন তাকে এখনও খেয়াল করেনি। মাথা নিচু করে বন্ধুদের বলল, চল, অন্যটাতে যাই। বন্ধু সাইফুল হেসে বলল, দোস্ত, এই কফি শপের কফি মারাত্মক, খেয়ে দেখ। শব্দ শুনে অয়ন এবার মাথা তুলে তাকালো। সাবিহাও তাকিয়েছে। দুজনে চোখাচোখি হয়ে গেল। অয়ন চমকে দাঁড়িয়ে নিয়েও বসে পড়ল। সাবিহা নিশ্চয়ই চাইবে না সে যাক তার বন্ধুদের সামনে। পাশের সিটগুলোতে জড়সড় হয়ে বসেছে সাবিহার বন্ধু বান্ধব। সাবিহাও বসল। এখান থেকে অয়নকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে ধীরে কথা বললেও ছেলেটা শুনতে পাবে। অদ্ভুত। সাইফুল মেনু দেখছে। সকলকে অর্ডার করতে বলে সাবিহার দিকে তাকালো। দোস্ত, তোর ব্যাপার স্যাপার কি? কেউ আছে জীবনে? আমি কিন্তু ভাই সেই কলেজ লাইফ থেকেই লাইন মেরে আছি তোর পেছনে, পাত্তাই দিস না। সাবিহার গলাটা শুকিয়ে গেল। হাসার চেষ্টা করে বলল, এগুলো বাদ দে না। সবসময় এই টপিক অ্যাভয়েড করিস। হোয়াই? ডোন্ট ইউ ওয়ান্ট এ লাইফ পার্টনার? বান্ধবী মল্লিকা বলল, দেখ গিয়ে অলরেডি আছে, আমাদেরকে বলছে না। সাইফুল বলল, এই দোস্ত, আমাকে দেখোস না? আমরাও ট্রাই করতে পারি, বেস্ট কাপলও হতে পারি। এমনি তো ফ্রেন্ড সার্কেলে সবাই বলে উই লুক গুড টুগেদার। আমারও তাই মনে হয়, ভালো ম্যাচ হবে দুজনের, তাই না মল্লিকা? সাবিহা, ভেবে দেখ। অয়ন হঠাৎ করেই উঠে দাঁড়ালো। ব্যাগ কাঁধে চেপে বেরিয়ে গেল। পেছনে অয়নের বন্ধুবান্ধবও ছুটছে। সাবিহার হাতখানা শক্ত করে মুঠো করে রাখল। পেছনে দৌড় দেবে? অয়নকে কি একটু বোঝাবে? কী বা বলবে? ওদের রেখে যাওয়া তো সম্ভব নয়। সাথে অয়নের বন্ধুবান্ধবও আছে। কি পরিচয় দেবে? নিশ্চয়ই অয়ন লজ্জায় পড়বে। গত 2 দিন ধরে অয়নের কোনো মেসেজ কল নেই। সাবিহা কল দিলেও ধরছে না। মেসেজের রিপ্লাই করছে না। ছেলেটা কি খুব ব্যস্ত, নাকি সাইফুলের কথাগুলো শুনে রেগে আছে? সাবিহা বুঝতে পারছে না সে কি করবে, কার কাছে অয়নের সম্পর্কে জিজ্ঞেস করবে। মন আনচান করছে। তার সচ্ছল পৃথিবীর আকাশে মেঘ জমেছে। 2 দিন ধরে সেখানে ঝুম বৃষ্টি নেমেছে।
ঝোড়ো হাওয়ায় তোলপাড় করা শুরু করেছে, ভস্ম করছে ভেতরের সব কিছু। গলা কাটা যন্ত্রণায় বুকটা ধরে আসছে। জীবনে প্রথম সে প্রেমে পড়েছে, বা প্রেম করছে বলা যায়। প্রেমিককে কিভাবে মানাতে হবে বা কী করতে হবে সেই সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। বড় শূন্যতা অনুভব করছে। বিষণ্ণ মনে এই নিয়ে অগণিতবার কল করেছে, এখন আবার কল করল। রিং হচ্ছে তবে ধরছে না। সাবিহার চোখ জ্বলছে। কান্নার আগমনী বার্তা, কিন্তু সে কাঁদবে না। এতটাও ইমোশনাল হয়ে গেল সে। একটা সাধারণ বিষয় নিয়ে তার কান্না আসছে। ডুকরে কাঁদতে ইচ্ছে করছে সাবিহার। নিজের প্রতি ভীষণ বিরক্ত সে। এত ব্যাকুল হওয়ার কি আছে? মাত্রই তো 2 দিন হয়েছে, তাতেই তার এই অবস্থা। অথচ দিন শেষে কান্নার ইচ্ছেটা দমন করা মুশকিল হয়ে পড়ছে। অফিস থেকে বেরিয়ে সাবিহা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আজও অপেক্ষা করছে, যদি অয়ন আসে। 2 দিন ধরে নিম্নে 1 ঘন্টার সময় নিয়ে দাঁড়িয়ে থাকে, একটাই আশা, অয়ন আসবে। এই বুঝি অয়ন এসে মুখ ভর্তি হেসে ডাকবে, সাবিহা। কিন্তু সেই মুহূর্ত আসছেই না। দাঁড়িয়ে থেকে সাবিহা আবারও কল করল। রিং হচ্ছে তবে ধরছে না। ঘণ্টাখানিক হয়ে গিয়েছে। সাবিহার আজ দ্রুত বাড়ি ফিরতে হবে। বাসে উঠবে এমন সময় তার সামনে একটা ছেলে এসে দাঁড়িয়েছে। ছেলেটাকে চিনতে তার মিনিট 5 লেগেছে। অয়নের বন্ধু সৌভিক না এটা? সবসময় এই ছেলেটাই অয়নের সঙ্গে থাকে। সাবিহা কিছু বলবে এর পূর্বেই সৌভিক বলল, আপু, আমার কথায় রেগে গেলে একটা চড় মেরে দিয়েন। তবুও তন্ময় ভাইকে বিচার দেবেন না প্লিজ। আমি শুধু আপনার কাছে মেসেজ বিতরণ করতে এসেছি। সাবিহার কানে সৌভিকের কথাগুলো গেল না। সে নিজের মতো উতলা কণ্ঠে শুধালো, অয়ন কোথায়? সৌভিক চমকে উঠল। সাবিহার উতলা মুখমণ্ডল দেখে মনের ভয় কিছুটা কেটে গেল। প্রাণপ্রিয় বন্ধু অয়ন যখন বলেছে সাবিহাকে গিয়ে আনতে, সে রাজি হয়নি প্রথমে। কেন রাজি হবে? কে চাইবে ইচ্ছে করে জুতো পেটা খেতে? কিন্তু অয়ন ভরসার সঙ্গে বলেছে, সাবিহাকে একবার অয়নের নাম বললেই চলে আসবে। দ্বিধাবোধ নিয়েই মূলত সৌভিক এসেছে। এখন সাবিহার চিন্তিত মুখশ্রী দেখে হালকা অনুভব করছে সে। মনের গভীরে থাকা ভয় অনেকাংশেই কেটে গিয়েছে। হাসি মুখে বলল, আপু সামনেই, 5 মিনিট হাঁটতে হবে শুধু। আচ্ছা, চলো। সৌভিক আগে হাঁটছে, সাবিহা পেছনে। তারা সামনে এসে দাঁড়িয়েছে একটা রেস্টুরেন্টের। এখানেই তো সেদিন অয়নকে দেখেছে। নিজের বন্ধুবান্ধব নিয়ে এই রেস্টুরেন্টেই ঢুকেছিল সাবিহা। সৌভিকের পিছু পিছু ঢুকল। ভেতরে কোনো লোকজন নেই। কালারফুল লাইটস জ্বলছে। ফুলের সাহায্যে সাজানো চারপাশ, যেন কেউ পুরোটা বুক করেছে। সাবিহা পুরোপুরি ভেতরে যেতেই অয়নকে দেখতে পেল। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ঠোঁটে জাদুকরি হাসি ঝুলিয়ে রেখেছে। চিরচেনা সেই আদুরে চোখে তাকিয়ে অয়ন সামনের বেলুন ফাটিয়ে উসখুস কণ্ঠে বলল, শুভ জন্মদিন। সাবিহার নাক ফুঁসছে। চোখের ভেতরের কোণ লালচে হয়ে এসেছে। সে যথাসম্ভব নিজেকে সামলে রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। সাবিহাকে এভাবে দেখে অয়ন দ্রুত পায়ে জিহ্বা কামড়ে এগিয়ে আসলো। রেগে আছো? সরি। আল্লাহ, দেখি, কান্না করছো তুমি? সাবিহার মুখশ্রী 2 হাতে ছুঁয়ে দিল। তাকে টেনে নিজের বাহুতে নিল। সমানে মাথায় হাত বুলিয়ে বলল, আমি ব্যস্ত ছিলাম। সেলফোন চেক করার সময়টুকুও পাইনি। টেনশনে ছিলে বুঝি? সৌভিকের চোখজোড়া কপালে উঠে গেল। এই বান্দরপোলা সাবিহাকে পটিয়ে ফেলেছে। তাদের এলাকার সুন্দরী সিনিয়র আপুকে পটিয়ে ফেলল। সৌভিকের ইচ্ছে করছে অয়নের পা ধরে বসে থাকতে। মাম্মা, কি চিজ তুই? তোর গলার স্বর এত মধুর শোনাচ্ছে কেন? আমার গলায় মধু ঢুকেছে তাই। কথাটি বলে অরু স্তব্ধ হয়ে গেল। নিজের কথায় নিজেই কিংকর্তব্য বিমূঢ়।
সঙ্গে শরীর শিরশির করে উঠল। ভেতরে ঠান্ডা স্রোত বয়ে গেল। কেন সেটা ভাবতে অরুর লজ্জা করছে। কথা ঘোরাতে বলল, না মানে মন ভালো। ভালো মনের রহস্য নিশ্চয়ই তন্ময় ভাই। মেয়েটা বড্ড শেয়ানা, সব বুঝে ফেলে। অরু অজানা ভঙ্গিতে মিনমিন সুরে বলল, কি জানি কি বলছিস? আহ, আদিক্ষেতা যত্ত সব, সব জানি। কি পাকিয়েছিস চুপচাপ এসে বলবি, না হলে। রাখ রাখ, আমার কাজ আছে। সময় মতো চলে আসিস কাল সকাল সকাল। আসবো না, যা ভাগ। কল কেটে অরু মুচকি হাসল। তার আকাশের প্রজাপতি রঙিন আলোয় জ্বলজ্বল করছে। মনের গহীনে উঠছে প্রাণবন্ত ভাবে। সে কি অমায়িক শান্তি। শান্তিতে অরুর নাচতে ইচ্ছে করছে, উঠতে ইচ্ছে করছে, দুলতে ইচ্ছে করছে, আর তন্ময়কে জ্বালাতন করতে ইচ্ছে করছে। 2 দিন ধরে তার মনে হচ্ছে তন্ময়ের মতো আদুরে পুরুষ পৃথিবীতে আর দুটো নেই। উপর দিয়ে গম্ভীর রাগী মুখশ্রী নিয়ে থাকলেও ভেতরে সে নরম তুলতুলে, হাওয়াই মিঠাই একদম। অরুর ইচ্ছে করছে গপাগপ করে খেয়ে ফেলতে। যখন সে একটু বাজিয়ে দেখে লোকটাকে, মুখের দিকে তাকানো দায় হয়ে যায়। মেসেঞ্জারে অরুদের একটা কাজিন গ্রুপ খোলা আছে। সেখানে যুক্ত রয়েছে রুবি, আকাশ, সাবিহা, তন্ময়, অরু, ইব্রাহিম এবং অয়ন। ইব্রাহিম গত পরশু অ্যাড হয়েছে। অ্যাড করেছে আকাশ, আর অয়নকে আজই অ্যাড করা হয়েছে। রাতে বিছানায় উবুর হয়ে শুয়ে অরু গ্রুপে একটা মিম শেয়ার করল। সঙ্গে সঙ্গে সিন করে রিয়্যাক্ট করেছে ইব্রাহিম এবং আকাশ। কিছুক্ষণ পর তন্ময়কেও সিন করতে দেখা গেল। সময় নিয়ে অরু একটা মেসেজ পাঠালো, একটা ছেলে প্রপোজ করেছে, দেখতে সুন্দর, অ্যাকসেপ্ট করব? সবাই হা হা রিয়্যাক্ট করেছে। তন্ময় শুধু সিন করেছে। তাকে বেশ কিছুক্ষণ টাইপিং করতে দেখা গেল, তবে শেষ পর্যন্ত কোনো মেসেজ এলো না। ইব্রাহিম এবং আকাশ রিপ্লাই করেছে। ইব্রাহিমের রিপ্লাই, অ্যাকসেপ্ট করে ফেল। আকাশের রিপ্লাই, কোন গাঞ্জাখোর। অরু রিপ্লাই করবে তার পূর্বেই দরজায় করাঘাতের শব্দ। হঠাৎ দরজা পেটানোর শব্দে ধরফরিয়ে উঠে বসল। বুকে ডান হাত চেপে ধরল, ভয় পেয়েছে। এত দ্রুত চলে এলো। সেলফোন বালিশের নিচে লুকিয়ে অরু উঠে দাঁড়ালো। ঠোঁটের হাসি যথাসম্ভব লুকিয়ে দরজা খুলতে অগ্রসর হলো। দরজা খুলতেই সামনে তন্ময়ের গম্ভীর মুখ। সে টি শার্ট ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। গম্ভীর স্বরে শুধালো, ছেলেটাকে? কোন ছেলেটা? ইয়ার্কি করছিস? বড় ভাইয়ের সাথে কি কেউ ইয়ার্কি করে? থাপ্পড় দিয়ে তোর সব কয়টা দাঁত ফেলে দেব, বেয়াদব কোথাকার। অরু গাল পেতে দিল, এই যে দিন, তবে সবগুলো দাঁতই কি সত্যিই পড়ে যাবে? তন্ময় ভাষা খুঁজে পেল না যেন কথা বাড়ানোর মতো। চরম বিরক্ত সুরে বলল, এসব আর শুনলে তোর পা ভেঙে ফেলব। কেন তর্ক করছিস? চাচ্চুকে কি বিচার দেব? আমিও দেব আপনার নামে। বলেই ওরও অস্পষ্ট স্বরে ভেঙালো, তন্ময় ডাক। তন্ময়ের চাহনি হতবম্ব এবং বিমূঢ়। অরুকে কিছুক্ষণ চোখ রাঙিয়ে দেখল, পরপর হনহনিয়ে চলে গেল। অরু মাথাটা বের করে দেখে নিল। চোখের সামনে থেকে যেতেই শব্দ করে হাসল। দরজা লাগিয়ে মন প্রাণ জুড়িয়ে হেসেছে। হেসে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। নিজের মেজাজ ফুরফুরে করার নতুন ঔষধ পেয়েছে। সেটি হলো তন্ময়কে জব্দ করা। কি যে সুখ অনুভব করছে সে, ভাষায় প্রকাশ করার মতো নয়। রাতে ওরও বেশ তাড়াতাড়ি ঘুমিয়েছে। ভীষণ ভালো ঘুম হয়েছে তার। ঘুম থেকে উঠেছেও দ্রুত। চোখে মুখে তৃপ্তিদায়ক অনুভূতির ছাপ। দরজা খুলে উকি মারল। তন্ময়ের দরজা আটকানো। দরজার সঙ্গে ওরও কানের স্পর্শ ঘটালো। শুনতে চেষ্টা করল জনাব উঠেছে কিনা। টুকটাক শব্দ শুনতে পেল। উঠেছে তাহলে। ওরও ফিরে এলো নিজের রুমে। ওয়াশরুমে ছুটল। বেরিয়ে সম্পূর্ণ কালো রঙের চুড়িদার পরেছে। ওড়না গলায় ঝুলিয়ে নিজেকে আয়নায় দেখল।
চুল আঁচড়াতে গিয়ে খিলখিলিয়ে হেসে নিল। তারই রহস্যময় হাসার কারণ অজানা। কিন্তু এখন সে চুল নিয়ে দোটানায় পড়ল। চুলে বেনুনি গাঁথবে নাকি ঝুঁটি, ভেবেচিন্তে দুটো বেনুনি গেঁথে নিল। পরপর শুনতে পেল পাশের রুমের দরজা খোলার শব্দ। অরু তৎক্ষণাৎ হেলে দুলে বেরিয়ে পড়ল। তন্ময়ের সামনে যেতে নিয়ে গুনগুন করে সুর তুলল। গানের বিশেষ লাইনগুলো গাইতে গাইতে অগ্রসর হচ্ছে। একখানা পান চাইলাম পান দিলা না, তোমার সনে কিসের পিরিতি। স্তব্ধ তন্ময়কে রেখে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে। তন্ময়কে বেশ সময় নিয়ে নামতে দেখা গেল। অরু তখন ছোটাছুটি করছে ডাইনিং রুম জুড়ে। নূপুরের রিনঝিন শব্দ চারপাশ হতে প্রতিধ্বনি তুলছে। মুফতি বেগম হেসে বললেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে দেখতে। তা এত সকাল সকাল সেজেগুজে তৈরি হয়েছিস যে। অরু পা দুলিয়ে চেয়ার টেনে বসেছে দীপ্তর পাশে। হেসে জবাব দিল, মার্জির বাসায় যাব চাচি। আন্টি আমাকে ইনভাইটেশন দিয়েছে সারাদিন সেখানেই থাকতে, সন্ধ্যায় ফিরব। আনোয়ার সাহেব বললেন, সারাদিন থাকতে হবে কেন বাবা, গল্প করব। বাড়িতে বসে থেকেই বা কী করব। আচ্ছা ঠিক আছে। খেয়ে দিয়ে অরু কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। সাইকেল বের করতে নিয়ে দেখল তন্ময়ের গাড়ি এখনও দাঁড়িয়ে আছে। গাড়িটা যেন দেখেনি এমনভাবে সাইকেলে চড়ে বসল। তন্ময় গাড়ির কাঁচ নামালো। বিরক্ত সুরে বলল, উঠে আয়। অরু নড়ল না, একইভাবে বসা, যেন তন্ময়ের ডাক সে শোনেনি। তন্ময় শাসানো সুরে ডাকল, অরু। জি তন্ময় ভাইয়া। দুদিন ধরে তন্ময় বিরক্তের চরম পর্যায়ে। সে এতটাই বিরক্ত যে কোনো কিছু নির্দ্বিধায় খেয়ে ফেলবে। ঘন ঘন কিছু নিঃশ্বাস নিয়ে পুনরায় বলল, উঠে আয়। অরু সাইকেল যেখানে ছিল সেখানে রেখেই গাড়িতে উঠে বসল। সিটবেল্ট বেঁধে পা দোলালো। মনোযোগ সহকারে বাইরে তাকিয়ে আছে। বাঁ হাতের অনামিকা আঙুলের আংটি ঘোরাচ্ছে। গুনগুন সুরে গান গাইছে। নিস্তব্ধ গাড়ির মধ্যে সে গুনগুন করলেও স্পষ্ট শোনাচ্ছে গানটি। মধুস্বরে গানের এক একটা লাইন এতটাই মনোমুগ্ধকর শোনালো যে স্ট্রিংয়ে রাখা তন্ময়ের হাত নড়ে উঠল দৃশ্যমান রূপে। শুনতে হে যা প্যার হতো দিয়ে যা লুটতে হে, তান মে মান মে और नयन में দিয়ে যা লুটতে হে। ঠোঁট কামড়ে অরু চুপসে গেল। গান গেয়ে আরেকটু বিরক্ত করতে চাচ্ছিল তন্ময়কে, তবে ভেবে চিন্তে করল না। যদি লোকটা ফেটে ওঠে, রেগে আবার তাকে সত্যি সত্যিই চড় মেরে বসে। পেটের কথার ফুলঝুরি দমিয়ে আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মুহূর্তেই চোখে চোখ পড়ল। তন্ময় তখন তার দিকেই তাকিয়েছিল। অরুর ছোট্ট হৃদয়খানা কেঁপে উঠল। মার্জি সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। অরুকে দেখতেই তাকে নিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকছে। তাদের সামনে পড়েছে রোকেয়া বেগম, মার্জির মা। তিনি অরুকে বেশ কিছু প্রশ্ন করলেন পরিবার নিয়ে। কেমন আছে সবাই? অরু জবাব দেবে তার পূর্বেই মার্জি অধৈর্য ভঙ্গিতে অরুকে টেনে নিয়ে যাচ্ছে। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। অরু বিছানায় বেসামাল হয়ে বসল। মার্জি প্রশ্ন করল, কোন ছেলে প্রপোজ করেছে তোকে? চমকে তাকালো অরু। মানে? মানে টানে আবার কি? তাড়াতাড়ি বল কোন ছেলে। কী সব বকছিস? তন্ময় ভাইয়া কল দিয়ে আমাকে বলেছে ছেলেটার পরিচয় জানতে। যেই ছেলে তোকে প্রপোজ করেছে মনে হয় ধোলাই দেবে। অরু কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। কাহিনী বুঝতে তার খানিকক্ষণ সময় লাগলো। বুঝতে পেরে হো হো শব্দে হাসতে শুরু করেছে। হেসে বিছানায় শুয়ে পড়ল। তার পাশে মার্জিও শুয়ে পড়ল। দুজনের চাহনি চলন্ত ফ্যানে রয়েছে। অরু এতদিনে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সব শুনে মার্জি লাফিয়ে উঠে বসে বলল, তুই কি বোকা? হতেই পারে তন্ময় ভাইয়া জানে না কলিনা ফলির মা বলেছে দেখেই বিয়ে হবে। সুমনার পরিবার চাইছে তন্ময় ভাইয়ার সাথে সুমনার বিয়ে দিতে। তার মানে কি বিয়ে হচ্ছে? গাধি সেমরি। তোর কি মনে হয়
এত বড় কথা সত্যি হলে কি তোর চাচ্চু তোদের সাথে শেয়ার করবে না? অরু বিষণ্ণ সুরে বলল, তখন এত কিছু মাথায় আসেনি। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। ঢং, এমন আজাইরা কষ্ট ডেকে এনেছিস কেন? আমি ডেকে এনেছি? তো তুই ডিরেক্ট ভাইয়াকে প্রশ্ন করতি, সব খোলাসা হয়ে যেত। সাহস পাইনি। তুই সাহস পাসনি? তুই না পেলে পাবে কে? তোর ভেতর ভয় ডর আছে। আমি তাকে ভয় পাই। কি ভয় পাস তার নমুনা তো শুনলাম। রাগের মাথায় ভয় একটু কম পাই। মার্জি হাসতে লাগলো। রাগ কমেছে? হুম। তার মানে এখন আবার ভয় পাস? হুম। কতটুকু? উফ মার্জি। ওরও বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে ফেলল। মার্জি হাসছে। হাসি থামিয়ে খুব উদ্বিগ্ন গলায় বলল, তন্ময় ভাইও তোকে ভালোবাসে, আমার মন বলছে। ওরও মুখ লুকিয়ে আনমনে হাসল। সে তো মার্জিকে সেই রাতের কথা বলেনি। সেগুলো শুনলে মার্জির রিয়াকশন কেমন হতো? 7টা বাজতে 12 মিনিট বাকি। ওরু তন্ময়কে কল করেছে। কল ধরেছে তন্ময়ের ম্যানেজার সুমন। কণ্ঠে মাধুর্য নিয়ে বলেছে, স্যার মিটিংয়ে আছেন। ওরু বিরক্ত হলো বটে। মিটিং ফিটিং যত্ত সব। মিনমিন করে বলল, রাখি তাহলে। কল রেখে অধৈর্য চোখে তাকিয়ে থাকা মার্জিকে চোখ রাঙালো। মার্জি কান পেতে বসা, যেন অরু তন্ময় রোমান্টিক আলাপ আলোচনা করবে আর সে তা কান পেতে শুনবে। মেয়েটা কি জানে না ওটা যে সে কেউ নয়, তন্ময় শাহজাহান, যার মুখে রসকস নেই। ওরও যদি কিছু সুইট টক করে সেটাও হজম হবে না লোকটার দ্বারা। একটা ধমক দিয়ে কল কেটে দিত। মার্জি বিরক্ত সুরে বলল, ভাই কই? জানি না। কলকে ধরল, আমার নানা। তোকে নিতে আসবে কখন? ওরও উদাসীন ভঙ্গিতে বলল, কি জানি। কিছুক্ষণ পর আবার কল দিবি। এভাবে বসে থাকলে হবে? পটানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। তন্ময় ভাইয়ের পেছনে এমনিতেও হাত ধুয়ে স্যাঁচড়া মেয়েরা পড়ে আছে। এমন পুরুষকে পটাতে তোর কোমরে ওড়না বেঁধে নামতে হবে, বুঝলি তুই? না। আর এমনিতেও তিনি তোর ভাইয়া। ভাইয়াদের ছাইয়া করতে গেলে একটুখানি কষ্ট হজম করে নিতে হয়। কী সব বলিস তুই? মার্জি দুষ্টু হেসে বলল, লজ্জা পাচ্ছিস? তোর মাথা। মার্জি মুখ ভেঙে উঠে চলে গেল। ওরু ফোনের দিকে তাকিয়ে রইল। তন্ময়ের কলব্যাক এসেছে মিনিট 5 পর। ওরু রিসিভ করে বলল, আকাশ ভাইয়াকে বলেন আমাকে নিয়ে যেতে। তুই কল দিয়ে বল। ধমক মেরে তন্ময় কল কেটে দিল। রেগে গিয়েছে নিশ্চয়ই। এটা না বললে কি চলতো না? এই মুখ 1 হাত আগে চলে। ওরু নিজের গালে একটা চড় মারল। বিরক্ত হয়ে ওভাবে কেন বলতে গেল? এখন তো রেগে তন্ময় নিতেই আসবে না। মুখশ্রী অন্ধকার করে বসে রইল। ধীরে সুস্থে নিজেকে গুছিয়ে নিয়েছে। কি আর করার, একাই যেতে হবে। অবশ্য এখান থেকে এখানেই। মার্জিকে বিদায় জানিয়ে ওরু বেরিয়ে পড়ল। কিছুটা যেতেই তন্ময়ের গাড়ি দেখল। মাথায় দাঁড়িয়ে আছে। এসেছে তাহলে। মুখ ভেঙিয়ে ওরু হেঁটে চলেছে। বাম ডান কোথাও নজর দিচ্ছে না। গাড়ির সামনে দিয়ে যেতেই তন্ময় ডাকল। ওরু সারা শব্দ করল না। আজ সে গাড়িতে উঠবে না, একদমই উঠবে না। ওভাবে কেন ধমকেছে তাকে? পুনরায় তন্ময় ধমকানোর সুরে কয়েকবার ডেকেছে, ফায়দা হয়নি। ওরু হাঁটছে, তার পেছনে ধীরে তন্ময়ের গাড়ি চলছে। এখন আর তন্ময় ডাকছে না। ওরু আর চোখে কয়েকবার তাকিয়েছে পেছনে। ডাকছেও না নির্দয় লোকটা। এতখানি রাস্তা ওরু হেঁটেই এলো। বাড়ির সামনে পৌঁছে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। সুমিতা বেগম তখন সোফায় বসে নাটক দেখছিলেন। এই সময় তার পছন্দের সিরিয়াল চলে, এটা একদম মিস করেন না। তার সঙ্গে সিরিয়ালখানা মুফতি বেগমও দেখেন। ব্যস্ত দুজনের সামনে দিয়ে ওরু চলে যাচ্ছে। ওরুকে দেখতেই সুমিতা বেগম বললেন, কিছু খাবি? না। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে রাখল ওরু। কিছুক্ষণ পর পাশের রুমের দরজা খোলার শব্দ এলো।
তন্ময় এসেছে, আসুক না হলে নদীতে ভাসুক। রাতে ওরও তাদের কাজিন মেসেঞ্জার গ্রুপে ঢুকেছে। অলরেডি অয়ন এবং ইব্রাহিম চ্যাট করছে। তাদের আলাপ আলোচনার মধ্যে ওরও কয়েকবার বাহাত ঢুকিয়েছে। উল্টাপাল্টা বকবক করে শান্তশিষ্ট পরিবেশ নষ্ট করে ফেলেছে। ইব্রাহিম তন্ময়কে মেনশন মেরে বলল, তোর আপদ নিয়ে যা। ওরও রেগে গ্রুপ থেকে চলে এলো। সকলের কাছে সে বিরক্তিকর বুঝি। মনে অশান্তি নিয়ে শুয়ে পড়ল। নরম তুলতুলে বালিশে মুখ গুজে ভাবনায় বিভোর। দুনিয়ার সব কিছু চিন্তা ভাবনা করে তন্ময়কে নিয়ে ভাবতে বসল। মগজে তন্ময় আসতেই একটি ঘটনা মনে পড়ল তার। ঘটনাটা বেশ পুরনো। ওরু তখন ক্লাস 8-এ সবে। তার দুরন্তপনায় শাহজাহান বাড়ি হাস্যোজ্জ্বল। সে আর দীপ্ত বাড়ির আনাচে কানাচে খেলে বেড়াতো। তন্ময় তখন পড়াশোনা করছে। গাম্ভীর্য ভাব নেই, শান্ত প্রকৃতির। একদিন কানাঘুষো করে প্রসঙ্গ উঠল তন্ময় প্রেম করে, তার গার্লফ্রেন্ড আছে, সুন্দরী গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের বাবা খাদ্যমন্ত্রী কামরুল। ব্যাস, ঝড়ের বেগে সকলের কানে চলে এলো বিষয়টি, এমনকি অরুর কানেও। বন্ধুবান্ধবদের বাহবা শুনছে, তন্ময় ভাইয়ের জন্য ওইটা পারফেক্ট মেয়ে। এমন হায়ার ক্লাস মেয়েই তন্ময় ভাইয়ের পাশে থাকার যোগ্য। দুজনকে পারফেক্ট মানাবে। বন্ধুবান্ধবদের কথা শুনে ওরও উদ্বিগ্ন হয়ে উঠল। উত্তেজিত কণ্ঠে রাতের ড্রয়িং রুমে সকলের সামনে বলে ফেলল, খাদ্যমন্ত্রীর সাথেই তন্ময় ভাইয়ের বিয়ে দাও চাচ্চু, আমি ভাবি চাই। মোস্তফা সাহেব কেসে উঠলেন। তাদের এক একজনের কাশাকাশির মানে বুঝতে পারল না ওরু। সে চারপাশে তাকিয়ে তন্ময়কে দেখতে পেল। শান্তশিষ্ট তন্ময় রেগেমেগে অস্থির তখন। ওরু উত্তেজনায় তন্ময়ের রাগ উপলব্ধি করতে পারল না। আপাতত সে বিবেকহীন মানুষে পরিণত হয়েছে। তন্ময়ের হাত ধরে বলল, ভাইয়া, খাদ্যমন্ত্রীকেই ভাবি হিসেবে। সম্পূর্ণ বাক্য শেষ হওয়ার পূর্বেই অরুর গালে শক্ত একটা চড় পড়ল। এতটাই জোরে পড়েছে যে সে নড়ে গেল। মেরে তন্ময় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। মার খেয়ে অরু বিষম খেয়েছে যেন। এর আগে তন্ময় তাকে কখনো মারেনি। আদরে বাদর বানানো তার তন্ময় ভাইয়া তাকে মারল। অরু কান্নাকাটি করে অস্থির। তাকে কেউ শান্ত করতে পারছে না, এমনকি মোস্তফা সাহেবও নন। আনোয়ার সাহেব মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন। নরম সুরে বললেন, আম্মা, খাদ্যমন্ত্রী তো পুরুষ, ভাবি কেমনে করবে তারে। আনোয়ার সাহেবের কথা শোনার মতো মন মানসিকতা অরুর নেই। খাদ্যমন্ত্রী তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। এখন শুধু তন্ময়ের জ্বরের কথা মনে আছে। জ্বর খেয়ে অরুর রাতে 101 ডিগ্রি জ্বর এসে পড়ল। জ্বর কাবু করে ফেলেছে তাকে। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে। ডাক্তার ডাকা হয়েছে। অরুকে দেখে শুনে ওষুধ দিয়ে গিয়েছেন। জ্বরে আক্রান্ত অরুকে বেশ রাত করে তন্ময় দেখতে এসেছে। অরু তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তন্ময়কে দেখে দূরে সরে গেল। এক থাপ্পড় খেয়ে এতটাই ভয় পেয়েছে যে তন্ময়কে কাছে আসতে দেখেই 100 হাত দূরে চলে যাচ্ছে। অস্থির তন্ময় অরুকে ঘণ্টাখানেক লাগিয়ে মানিয়েছে, বুঝিয়েছে। অরুর কান্নাকাটি থামাতে সে আদরস্বরূপ কপালে চুমুও খেয়েছে। অরুর কান্নাকাটি থেমেছে। জ্বরের কথা ভুলে আবারও একটা জ্বর খাওয়ার উদ্দেশ্যে বলল, বলেন, তাহলে আপনি খাদ্যমন্ত্রীকে বিয়ে করবেন? তন্ময়ের নাক ফুঁসছে। সে নিজেকে সামলে রাগী স্বরে বলেছিল, তুই খাদ্যমন্ত্রী কামরুল, আর আমি তোকে বিয়ে করব, ঠিক আছে? তন্ময়ের বিষয়টি বুঝতে পারেনি অরু। শুধু তন্ময়ের রাগী স্বর বুঝেছে এবং কেঁদেছে। তবে এখন বালিশে মাথা গুজে থাকা অরু শব্দ করে হাসছে। এসব মনে করলে যেমন হাসি পায়, তেমনি সে লজ্জায় হতবম্ব হয়ে পড়ে। অরু আন্দাজ করল সেই ছোট থেকে তন্ময়কে জ্বালিয়ে আসছে সে। 1 মিনিটও শান্তি দেয়নি লোকটাকে। এতগুলো বছর তাকে সামলানো কম কথা নয়। অরুর আজ সত্যি তন্ময়ের উপর মায়া হচ্ছে। মায়াটুকু বেশিক্ষণ রইল না। বৃহস্পতিবার সকাল সকাল অরু সেজেগুজে তৈরি হয়েছে। আছে টকটকে লাল কামিজ পরেছে।
লাল কামিজের সঙ্গে মিলিয়ে লাল নাগরাজ জুতো পরেছে। লাল চুড়ি 2 হাতে পরেছে। নূপুরও লাল রঙের পরেছে। তার এই মাথা থেকে পা অবধি লাল সাজার কারণ তন্ময়। তন্ময়ের লাল রং একদমই পছন্দ নয়। লাল রং দেখলেই তন্ময়ের ভ্রু দুটোর মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়ে যায়। আজ সেই ভাঁজকে তাজা করতেই অরুর এই সাজ। সিঁড়ি বেয়ে নামতে থাকা অরুকে দেখে খাবার টেবিলে বসে থাকা সকলেই আহাম্মকের মতো তাকিয়ে রইল। সাত সকালবেলা এমন সেজেগুজে খেতে আসার কারণ কি আদৌ আছে? আশ্চর্যজনকভাবে সেই সময় তন্ময় গ্লাসে মুখ দিয়েছে। কিছুটা পানি কেবলই মুখে নিয়েছিল। অরুকে দেখে গলায় পানি নিয়েই কেশে উঠেছে। কাশতে কাশতে কপালের মধ্যস্থান কুঁচকে গিয়েছে। পাশে বসা আকাশ পিঠ থাপড়ে বলল, ঠিক আছোস তুই? হুম। ওরও হাসি মুখে আনোয়ার সাহেবের পাশে এসে বসেছে। সুমিতা বেগম মাথার 2 পাশে অতিষ্ঠ ভঙ্গিতে নাড়লেন। মেয়েটার করা কার্যকলাপ আজকাল তার সুবিধার মনে হয় না। কি হয়েছে কে জানে? কী সব উদ্ভট আচরণ করে চলেছে। একদণ্ড শান্তিতে থাকে না। এই মেয়েটার মধ্যে শান্তি বলতে কিচ্ছু নেই। আজ ব্রেকফাস্ট প্লেটে দিতে কলি সাহায্য করছে। জবেদা বেগম না করেছেন, কিন্তু কলি সেটা শুনল না। তন্ময়ের সামনে এসে দাঁড়িয়েছে কেবলই। খাবার প্লেটে উঠিয়ে দেবে তন্ময় হাত দেখিয়ে বলল, আমি পরোটা নেব না। জবেদা বেগম বললেন, দিস না ওকে, ও সকালে পরোটা খায় না। তাহলে কি খাবে? ব্রেড। তুই বস, যে যার খাবার নিয়ে নেবে। আমি সাহায্য করি। তন্ময়কে মারাত্মক বিরক্ত দেখালো। জবেদা বেগম দ্রুত কলির হাত ধরে সরিয়ে নিলেন, না হলে দেখা যাবে চেঁচিয়ে উঠেছে। কলি অবুঝের মতো চেয়ারে বসে রইল। কি হলো? সে উত্তরের আশায় জবেদা বেগমের দিকে তাকালেন। জবেদা বেগম বললেন, খেয়ে ওঠ। ওরও মুখ ভেঙিয়ে খেয়ে চলেছে। চোখ উঠিয়ে তাকাচ্ছেও না। চোখ উঠিয়ে তাকাবে কেন? এগুলো দেখতে তার একদমই ভালো লাগে না। মেয়েটাকে দেখলেই তার বিরক্ত লাগে। সে খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, তবে দিনকে দিন তার মন বিষাক্ত হয়ে উঠছে। এই কলি নামের মেয়েকে সে একইভাবে অপছন্দ করে যেমনটা সে সুমনাকে করে। এখন থেকে অরু সেসব মেয়েদের অপছন্দ করবে যারা তন্ময়ের উপর কুদৃষ্টি নিক্ষেপ করে। ব্রেকফাস্ট শেষ করে তন্ময় রোজকার মতো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েনি, দাঁড়িয়ে রইল। অরু তার সামনে দিয়ে ঘুরছে ফিরছে, গুনগুন করে গান গাইছে। মোস্তফা সাহেব যেতে নিয়ে ছেলের দিকে তাকালেন। আসবে না? হুম। ও হ্যাঁ। বিকেলের দিকে অরু ছাদে উঠে এসেছে, তার সঙ্গে দীপ্ত। পরীক্ষা শেষ করে তারা আজাদ পাখি হয়ে গিয়েছে, ঘুরছে ফিরছে। পড়াশোনার কোনো চিন্তা নেই। দীপ্ত বলল, আমাদের এই সময় ঘোরাফেরার দরকার, তাই না আপু? হুম। কোথায় যাওয়া যায়? শহরের বাইরে। আমার ঘুরতে ইচ্ছে করছে। তা বল গিয়ে চাচ্চুকে। আমাকে বাবা বকবে, তুমি বলো না। আমাকে কি চুমু দেবে? হুম। তুমি তন্ময় ভাইকে বলবে প্লিজ। আহা, মানুষ আর খুঁজে পাস না। ভাইয়াকে বলেই দেখো। পারবো না। আমি আকাশ ভাইয়াকে বলবো। এটাও করতে পারো। ভাইয়া রাজি হবে মনে হয়। দীপ্ত এবং অরু স্বপ্নের ঘোরে সময় নিয়ে ক্যাচাল করছে। মুফতি বেগমের ডাকে দীপ্তকে চলে যেতে হলো। অরু একাই দাঁড়িয়ে রইল। ধীরে সুস্থে সূর্য ডুবে গিয়েছে। সন্ধ্যা হয়ে এসেছে। মাগরিবের আজান দিয়েছে। এক মনে নিচে তাকিয়ে আছে অরু। চোখের সামনে দিয়ে একটা রিকশা গিয়েছে মাত্র। রিকশায় একজোড়া কপত কপতি দেখেছে। কি সুন্দর জড়িয়ে বসে আছে দুজন, কানে কানে আলাপ করছে। শব্দ করে হাসছে হয়তো। খুব মধুর দেখালো ব্যাপারটা। ঠান্ডা শরীর এবং মন নিয়ে অরুরও ইচ্ছে করছে এভাবে রিকশায় ঘুরতে, তন্ময়ের সাথে। তন্ময়ের কথা মগজে আসতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আদৌ কখনো কি তন্ময়কে স্বীকার করাতে পারবে? সেদিন রাতের কথাগুলো তন্ময় সজ্ঞানে বলেছিল। প্রথম প্রথম অরুর নিজের উপর বিশ্বাস ছিল, সে পারবে যেভাবেই হোক।
তবে এখন আর কনফিডেন্সে আধার ছেয়ে গিয়েছে। তন্ময়ের ধৈর্য কোনো মানুষের কাতারে পড়ে না। লোকটার আকাশ সমান ধৈর্য। এত ধৈর্য কোথা থেকে পেয়েছে? ওরও এতটা বিরক্ত করে, তবুও রাগ বা জেদের বশে কিছুই বলে না। চুপচাপ শুনে যায়, দেখে যায়। ঠিক কিসের অপেক্ষা করছে? অরুর বিয়ের? হঠাৎ শব্দ শুনল পেছন থেকে। ফিরে তাকালো। কলি এসেছে। অরু পুনরায় সামনে ফিরে তাকালো। কলি পাশে এসে দাঁড়িয়েছে। তার নজর অরুতে সীমাবদ্ধ। অরু হেসে উদাসীন ভঙ্গিতে শুধালো, কিছু বলবেন আপু? অনেক কিছু। আচ্ছা। অরু মনোযোগ দেবার ভঙ্গিতে তাকালো, যেন শুনবে কলির কি বলার আছে। কলি কিছুক্ষণ চুপ করে থাকলো। ভেবেচিন্তে বলল, তুমি আমার 3 বছরের ছোট। তোমার বয়স আমি পেরিয়ে এসেছি অরু, তাই তোমাকে বুঝতে আমার কাঠখড় পোহাতে হয় না। অরুর হাসির রেখা বড় হলো। তাই? কি বুঝলেন আমাকে দেখে শুনে? এই যে তুমি তন্ময় ভাইয়ের পেছনে পড়ে আছো, আমি বুঝতে পারছি এটা তোমার বয়সের দোষ। এই বয়সে এমন করাটা স্বাভাবিক। তবে সবাইকে তো আর পছন্দ করা যায় না, তাই না? সে তোমার বড়, তার উপর ভাইয়া হয়। এমন করতে বিবেকে বাধে না? না, বাধে না। অরুর স্পষ্ট জবাবে কলি থমকে গেল। মুহূর্তেই তার ভদ্রতা বজায় রাখা ঠোঁটের হাসিটুকু বিলুপ্ত হয়ে গেল। কলির মুখশ্রী দেখে অরুর শব্দ করে হাসতে ইচ্ছে করল। মনে মনে তন্ময়কে ইচ্ছে মতো বকল। এত সব মাছি জড়ো করেছে নিজের আশেপাশে যে সেগুলো এখন তাকেও রেহাই দেয় না। অসহ্য। কলি কিছুক্ষণ তাকিয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তুমি সেদিন আমার মায়ের থেকে শুনেছ তো আমার আর তন্ময় ভাইয়ের বিয়ের বিষয়টা। তারপরও কিভাবে এমনটা করতে পারছো? আমাদের বাড়ির কেউ এখনও রাজি হয়নি। যেদিন আমাদের বাড়ির মানুষ এই বিষয়ে বলবে আমি মেনে নেব, তার আগে নয়। খুব পার্সোনালভাবে আছে বিষয়টা। খুব শীঘ্রই শুনতে পাবে। আমি অপেক্ষায় আছি। কলি ভ্রুজোড়া কুঁচকে মুখ ফিরিয়ে চলে গেল। অরু দাঁড়িয়ে আছে। এতক্ষণ হাসি মুখে থাকলেও কলি চলে যেতেই তার চোখে মুখে আধার নেমে এলো। বিষণ্ণ মনে দোলনায় বসে পড়ল। হাড় কাঁপানো ঠান্ডা যেন শরীরে লাগছে না। কয়েকবার হাঁচি দিল। শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও নড়চড় নেই তার। অয়ন মোড়ের দোকানে বসা, চা খাচ্ছে এবং কথাবার্তা বলছে বন্ধুবান্ধবদের সঙ্গে। সাবিহার রিকশা মোড়ের কাছাকাছি প্রায়। এখান থেকেই সে অয়নকে দেখতে পারছে। হাফ প্যান্ট টি শার্ট পরে দাঁড়িয়ে। ছেলেদের হাফ প্যান্টে খুব মানায়। এক আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। ভীষণ পুরুষালী দেখায়। অয়নকেও লাগছে। হাত নাড়িয়ে কিছু একটা নিয়ে খুব সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে ছেলেটা। চায়ের কাপ হাতে নেবার ভঙ্গিটা মারাত্মক। সাবিহা তাকিয়ে রইল ধ্যান মেরে। কথার ফাঁকে অয়ন তাকিয়ে নজর ফিরিয়ে আবারও তাকালো। চোখাচোখি হয়ে গেল। সাবিহা দ্রুত নজর ঘুরিয়ে নিল। অয়ন চায়ের কাপ রেখে এগিয়ে আসলো। খুবই সাবলীল ভঙ্গিতে পেছন পকেট থেকে মানিব্যাগ বের করল। রিকশা ভাড়া দিয়ে দিল। সাবিহা চোখ পিটপিট করে তাকিয়ে আছে। অয়ন একটা সাধারণ জিনিস করেছে। সেটা হলো সাবিহার রিকশা ভাড়া দিয়েছে। এই সাধারণ বিষয়টি এতটা অসাধারণ কেন লাগছে সাবিহার চোখে? এতটাই অসাধারণ লেগেছে যে তার বুক দুরু দুরু কাঁপছে। রিকশার সামনে থেকে যেতেই অয়ন হেসে বলল, আমি মাত্রই ফিরেছি। হুম। মানিব্যাগ পকেটে ভরে অয়ন অন্য পকেটে কিছু একটা খুঁজছে। সেটা পেয়ে সাবিহার দিকে এগিয়ে দিল। তোমার জন্য। কি? হাত বাড়াও দেখতে চাইলে। সাবিহা চারপাশে তাকিয়ে হাত বাড়ালো। অয়ন একটা লকেট ছাড়ল। সাদা রঙের খুব সুন্দর একটা লকেট, জল করছে। মধ্যের লাভশেপ খুলতেই অয়নের একটা ছোট ছবি দেখল। খুব ছোট ছবি। অয়ন হেসে তাকিয়ে আছে। সে ভার্সিটির ড্রেস কোড পরে আছে। অয়ন বলল, পছন্দ হয়েছে? আমাকে মনে পড়লেই দেখে নেবে এটা। আর আমি সেম এমন একটা আমার জন্য চাই তোমার থেকে। আমার সামনের জন্মদিনে। দেবে তো?
সাবিহা হেসে তাকিয়ে রইল, জবাব দিল না। ছেলেটা আসলেই পাগল,